আচ্ছা, আজকে আমরা শুরু করব অধ্যায় 3 দ্বিতীয় অংশ ডিজিটাল ডিভাইস। এটা লেকচার 1 এবং তোমাদেরকে এতক্ষণ যে সময়টা আমি দিয়েছি যে বইটা খুলে তোমরা দেখবা। সো তোমাদের দেখা শেষ হলে বইটা বন্ধ করো, এই বইটাকে একেবারে ওপেন করবা আমার এই চ্যাপ্টারটা যেদিন পড়ানো শেষ হবে সেই দিন। কারণ বইতে যেই অর্ডারে যেভাবে সাজানো আছে আমি সেই অর্ডারে পড়াবো না। সেই অর্ডারে পড়ালে এই চ্যাপ্টারটাকে অনেকাংশে কঠিন মনে হতে পারে। তো আমার কাজ হচ্ছে যতটা সহজভাবে তোমাকে বোঝানো যায় এবং তুমি যেন ফুল অ্যান্সার করতে পারো। সো যেভাবে পড়লে তোমার জন্য হায়েস্ট মার্ক ক্যারি করা ইজিয়ার হবে, আমি সেই ওয়েতে সেই প্যাটার্নেই তোমাকে পড়াবো। বই অনেক কিছু আগে দেওয়া আছে যেগুলো আমি পরে পড়াবো, অনেক কিছু পরে আছে যেগুলো আমি আগে পড়াবো। সো আমি আমার মতো অর্ডারে পড়াবো, আর তোমাদেরকে যে হোমওয়ার্কগুলো দিব সেগুলোই তোমাদের জন্য এনাফ। আর যেখান থেকে আমি হোমওয়ার্ক করতে দিব বইয়ের সেই অংশ থেকে করলেই হবে, বাট বই থেকে আপাতত এই চ্যাপ্টারটা পড়ার কোনো দরকার নেই। এবং এই চ্যাপ্টারটা এতটা বড় একটা চ্যাপ্টার যে আমার কিন্তু প্রায় 11-12টা লেকচার এই চ্যাপ্টারটার পিছনে লেগে যাবে। আমি যদি শর্ট করেও টানি তবুও মোটামুটি অনেকটা লেকচার আমার এটার পিছনে দিতে হবে। সো তোমাদের এখানে খুব পূর্ণ একটা চ্যাপ্টার যেহেতু, সো তোমাদেরও এখানে অনেক অ্যাটেনশন দিয়ে এই ক্লাসগুলো করতে হবে। সো হোপফুলি এখান থেকে তাহলে ফুল মার্কসটা পাবে। এবং চ্যাপ্টারটা তোমার বোর্ড পরীক্ষায়, টেস্ট পরীক্ষায় দেখবে অনেক ক্রিটিক্যাল টাইপের প্রশ্ন আসে চ্যাপ্টারটা থেকে। ওকে, সো কঠিন কিছু না, তবে ভালোভাবে বুঝলে সবকিছু সহজ মনে হবে। সো আমরা শুরু করছি অধ্যায় 3-এর দ্বিতীয় অংশ ডিজিটাল ডিভাইস। এবং এই চ্যাপ্টারের শুরুতে আমরা কিছু বেসিক কথাবার্তা নিয়ে আলোচনা করব, ইন্ট্রোডাকশন চ্যাপ্টারের। সো ডিভাইসের যাবতীয় নির্দেশনা সংগঠিত হয় সত্য অথবা মিথ্যা এর মাধ্যমে। একদম বেসিক একটা কথা। যেমন ধরো তুমি একটা অ্যাপ্লিকেশন অন করো অথবা একটা অ্যাপ্লিকেশন অফ করো, যেটাই করো না কেন সেটা কিন্তু সে কিভাবে চিনে, সে চিনে কি 0 দ্বারা অথবা 1 দ্বারা। মানে সে হয় ধরে এটাকে ট্রু অথবা ফলস। মানে যখন তুমি একটা অ্যাপ্লিকেশন অন করছো এর মানে সে ধরে নেয় ট্রু মানে সত্য, যখন তুমি এটাকে অফ করো সেটাকে ধরে নেয় ফলস বা মিথ্যা। এই যে 0 মানে ফলস বা ট্রু যেটাই বলি না কেন, কম্পিউটারে তো ফলস বা ট্রুটাকে বুঝে না, সে বেসিক্যালি বুঝে কি 0 আর 1, মানে সে বাইনারিটাকে বুঝে। হ্যাঁ, সো এই বাইনারিটা খেয়াল করো, এই 0 আর 1 এরা কিন্তু এখানে অঙ্ক হিসেবে বা সংখ্যা হিসেবে কাজ করে না। তারা কি হিসেবে কাজ করে? তারা এখানে কাজ করে একটা নির্দেশনা দেওয়ার জন্য, একটা কমান্ড দেওয়ার জন্য। মানে একটা কল আসলো, তুমি কেটে দিলা, দ্যাট মিনস সেই কমান্ড নিল কি 0 মানে ফলস। তাহলে তার কাছে 0টা কি সংখ্যা না, তার কাছে 0টা কি একটা কমান্ড। আবার এই যে 1, তুমি ফোনটা রিসিভ করলা মানে এটা 1 মানে কি ট্রু। তাহলে তার কাছে এই 1টা কি একটা কমান্ড মানে কি ট্রু, কাজটা করতে হবে। তাহলে এই যে 0 আর 1 যখন তারা এরকম কমান্ড হিসেবে কাজ করে তখন আমরা এদেরকে বলি বুলিয়ান বা লজিক বা যুক্তি, যাদের সাহায্যে সে একটা কমান্ড পায়। দেখো আমরা এই চ্যাপ্টারের মানে 3.1-এ কিন্তু এই 0-1-এর আরেকটা ব্যবহার দেখেছি, যেখানে তারা বাইনারি সংখ্যা ছিল, কিন্তু এখানে 0-1-এর ব্যবহারটা কিভাবে আছে, এটা আছে কি একটা বুলিয়ান বা লজিক হিসেবে। যারা প্রথম থেকে ক্লাসগুলো করছো তারা সবাই জানো, আমার একদম ভেরি ফার্স্ট লেকচারে আমরা যেখানে ফাউন্ডেশন অফ আইসিটি এই ক্লাসটা যেটা নিয়েছিলাম, সেই লেকচারে কিন্তু আমি এই বিষয়গুলো ক্লিয়ার করেছি যে 0-1-এর বুলিয়ানও বলা হয় কারণ যখন তারা ট্রু বা ফলস আকারে কাজ করে, মানে ডিভাইসের অভ্যন্তরে কাজ করে। সো ওই ক্লাসটা কিন্তু বেসিক্যালি একদম দেখবা চ্যাপ্টার শেষ পর্যন্ত কোথাও না কোথাও তোমার সব চ্যাপ্টারই লাগবে। সো খেয়াল করো, তো এই 0 হচ্ছে ফলস এবং 1 হচ্ছে ট্রু। এদের আরো কিছু নাম আছে, যেমন ফলসের অর্থ কি মিথ্যা, আমরা এটাকে অফও বলি মানে লো বলি, মানে এইগুলা দ্বারাই সে 0 বুঝে। আবার যেটা ট্রু সেটাকে আমরা সত্য অথবা অন অথবা হাই এগুলোও কিন্তু বলি। আসলে লো অথবা হাই কেন বলা হয়, এটা বেসিক্যালি বলা হয় তাদের ভোল্টেজ মেজারমেন্টের কারণে। সো আমরা এগুলো নিয়ে কথাবার্তা বলবো, কোনো সমস্যা নেই। সো প্রথম যে বিষয়, যে ডিভাইসের অভ্যন্তরে যত ধরনের কমান্ড দিয়ে আমরা যত ধরনের কাজ করি, এই কাজগুলো করা বা না করার জন্য মেইনলি রেসপন্সিবল এই 0 আর 1 যারা লজিক হিসেবে কাজ করে। ওকে, সো সেটার দ্বারা সে ট্রু বুঝে বা সেটার দ্বারা সে ফলস বুঝে। তাহলে যখন 0 আর 1 একটা কমান্ড হিসেবে কাজ করবে তখন তাদেরকে বলা হয় বুলিয়ান অথবা লজিক। ওকে, সো ফাইন। এবার আসি ভোল্টেজের কি কথাটা আমি বললাম। আমরা যখন কম্পিউটার বা মোবাইলে একটা কাজ করি অবশ্যই সেটা কি পাওয়ার নেয় না, ইলেকট্রিসিটি খরচ করে। মানে আমরা মোবাইলের কথা চিন্তা করলে আমার ব্যাটারি থেকে চার্জ কমে না। সো যখন একটা কাজ হয় তখন আসলে তার কি চার্জটা আসলে নষ্ট হয়, কাজটা না হলেও কিন্তু কিছু চার্জ নষ্ট হয়। হ্যাঁ, সো যেমন তুমি একটা ক্যামেরা যদি সারাদিন অন করে রাখো চার্জ যাবে না, অবশ্যই কাজটা হচ্ছে। আবার একটা ফোন বারবার আসলে তুমি বারবার যদি কেটে দাও এখানেও তো চার্জ যাবে, যেটা কেটে দিবা সেটা একটু কম চার্জ যাবে,
আর যেটা তুমি ধরো সারাদিন ফোনের কথা বলবে এখানে বেশি চার্জ যাবে, মানে ভোল্টেজ নিয়েই তো সব কাজ। মানে যখন তুমি একটা কাজকে ক্লোজ করো তখন সে কি ভোল্টেজ পায়, 0 থেকে 0.8 এর মধ্যে একটা ভোল্টেজ তার মধ্যে রেডি হয়, যে এই ভোল্টেজটাকে সে ধরে নেয় 0, মানে কাজটাকে বন্ধ করতে হবে। আবার যখন তুমি একটা কাজটা করো, লাইক একটা অ্যাপ্লিকেশন অন করো, তখন সে ভোল্টেজটা বেশি খরচ করে, চার্জটা বেশি সে ড্রেইন করে, তখন হয় 2 থেকে 5 ভোল্টের মধ্যে একটা চার্জ সে নেয় বা সে কাজে লাগায়, তখন সেটাকে কনসিডার করে 1। মানে এই 0 আর 1 আসলে কি একা একা 0 আর 1 তৈরি হয় নাই, এগুলো আসলে তৈরি হয়েছে কি ভোল্টেজ থেকে। ভোল্টেজটা যখন 0 থেকে 0.8 এর মধ্যে ছিল তখন কনসিডার করেছে 0, ভোল্টেজটা যখন 2 থেকে 5 এর মধ্যে আছে তখন সে কনসিডার করেছে 1। ওকে, সো এইগুলো আমাদের ভোল্টেজ থেকে কিভাবে আসে, এভাবে আসলে আমাদের ফোনের চার্জগুলো নষ্ট হয়। সো আমরা যদি এটাকে একটা সংখ্যা রেখার মতো একটা রেখা দ্বারা বুঝি যে ভোল্টেজ লেভেল, যে তুমি যদি চিন্তা করো যে 0 থেকে একটা ভোল্টেজ শুরু, এরপর এভাবে 0.1, 0.2, 0.34 এভাবে করে যদি 0.8, এই যে দেখো এটা রেড আছে, হ্যাঁ এই যে এটাও রেড আছে, এই যে ভোল্টেজ লেভেল এর মধ্যে যদি কোনো একটা ভোল্টেজ হয় মোবাইল ফোনে বা যে কোনো ডিভাইসে, তখন সেটাকে ধরে নেয় 0, মানে কাজটা ফলস। আবার ভোল্টেজটা যদি হয় 2 থেকে 5, মানে 0.8 এর পরে কি আমরা 2 পাচ্ছি, এখানে 2 থেকে 5, এটা গ্রিন কালার দিয়ে আছে দেখো। সো 2 থেকে 5 ভোল্টেজের মধ্যে যদি কোনো একটা ভোল্টেজ হয় কাজ করার সময়, সে ধরে নেয় কাজটা 1, মানে করতে হবে। যে কোনো একটা কাজ করলে অবশ্যই চার্জ বেশি যাবে, কাজ না করলে অবশ্যই চার্জটা কম যাবে। সো এখানে 2 থেকে 5 ভোল্টটা তার কি কাজটা হইলে সেটাকে ট্রু ধরে নিবে। এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো তাহলে 0.9 থেকে এই যে 1.9 বা 2 এর আগ পর্যন্ত এইটা কি, এটা অ্যাকচুয়ালি কোনো ভোল্টেজ মিন করে না কম্পিউটারের কাছে, এটাকে অসংজ্ঞায়িত ধরা হয়। তাহলে যে কোনো কাজ করতে গেলে এগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, কিন্তু তোমাকে প্রশ্ন করতে পারে 0.5 এটা কোন কমান্ড, তাহলে 0.0 থেকে 0.8 যদি হয় 0, তাহলে 0.5 তো এর মধ্যেই, এই রেঞ্জের মধ্যেই, দ্যাট মিনস এই কমান্ডটা হচ্ছে 0। আবার যদি তোমাকে বলি যে 3 ভোল্টেজ, এটা কি ধরনের কমান্ড, এটা কি হবে 1, কারণ কি এটা তো 2 থেকে 5 এর মধ্যে। আবার বলতে পারে 0.8 থেকে 1.9 এটা কি, এটা অবশ্যই অসংজ্ঞায়িত। এভাবে মাল্টিপল টাইপের এমসিকিউ কিন্তু হতে পারে। সো আমি পসিবল যত এমসিকিউ হতে পারে সবকিছু তোমাদেরকে বলে দিচ্ছি। আচ্ছা, এরপর আসবো হচ্ছে আমরা এই যে 3.1 এবং 3.2 এর মধ্যে ডিফারেন্স, আমরা যেটা বললাম যে 0 আর 1 এর যে ডিফারেন্স এটা কি সেটা একটু দেখবো। 3 আগে আমরা বাইনারি যোগ শিখেছিলাম, যেখানে 0 + 0 0, 0 + 1 1, 1 + 0 1 এবং 1 + 1 10, সিম্পল। আবার গুণও শিখেছিলাম 0 × 0 0, 0 × 1 0, 1 × 0 0, 1 × 1 1। এই গুণগুলো তো নর্মাল গুণফলের মতোই, খালি এই বাইনারি যোগে 1 + 1 10 হয় 3.1 এর ক্ষেত্রে। এখন 3.2 তে দেখো 0 + 0 0, এটা ঠিক আছে, 0.11 এটাও কিন্তু দুই ক্ষেত্রেই সেম, 1 + 0 দুই ক্ষেত্রেই সেম, বাট 1 + 1 এখানে কি 1, এখানে কিন্তু 1 0 না। এখন প্রশ্ন হতে পারে কেন স্যার, কেন এখানে 1 + 1 10 হইলো না? কারণ কি, খুবই সিম্পল, এখানে 1টা কি ছিল 3.1 এ, এই 0 আর 1 এগুলো ছিল কি একটা বাইনারি অঙ্ক, আর আমরা জানি বাইনারি অঙ্কে 0 আর 1 এর পরে নতুন কোনো অঙ্ক নেই, তাই সে কি করে একের পরে নতুন অঙ্ক হিসেবে সে 10 তৈরি করে, রাইট? বাট 3.2 তে তো আর বাইনারি নিয়ে কাজ করছি না, এখানে আমরা করছি ট্রু আর ফলস। তুমি একটু মনে মনে এই 1 কে তুমি ট্রু কনসিডার করো আর এই 1 কেও তুমি ট্রু কনসিডার করো। দুইটা যদি ট্রু হয়, দুইটা ট্রু কে যোগ করলে যোগফল কি হবে, ট্রু হবে না? তাহলে এই 1টা অ্যাকচুয়ালি ট্রু। ডিজিটাল ডিভাইসে দুইটা কাজ যখন একসাথে হয় ডিভাইসের মধ্যে, তখন দুইটা 1 একসাথে যোগ করলে তার যোগফলটা কি 1 হয়, কারণ এই 1টা আসলে 1 না, এই 1টা মিন করে ট্রু। সো ট্রু + ট্রু = ট্রু, এটা একটা ব্যাখ্যা আসে, কিন্তু অনেক জায়গায় তুমি এই ব্যাখ্যাটা পাবা যে 1 + 1 = 1 ব্যাখ্যা করো। সো ব্যাখ্যাটা কিভাবে বলবা, ডিজিটাল ডিভাইসে 0 দ্বারা ফলস এবং 1 দ্বারা ট্রু বোঝানো হয়, এটা আমরা শিখলাম না, যা শিখেছি তাই লিখবো। সুতরাং দুটি নির্দেশনা যদি ট্রু হয়, মানে ট্রু হলে তার যোগফল ট্রু হবে, এটাও তো আমরা জানলাম, অর্থাৎ ট্রু + ট্রু = ট্রু। সুতরাং 1 + 1 = 1 হয়। খুবই সিম্পল একটা মানে ব্যাখ্যা। আর এটার ব্যাখ্যাটা কি কি ছিল মনে আছে কিনা তোমাদের, যে 1 এর পর নতুন কোনো অঙ্ক নেই তাই নতুন অঙ্ক হিসেবে 10 তৈরি হয়, আর এখানে হচ্ছে বুলিয়ান যোগে 1 + 1 = 1 হয়। এখন খেয়াল করো 0 আর 1 এটা তো মেইনলি 3.2 এর কাছে কি এরা কি লজিক বা বুলিয়ান, তারা কি একটা গাণিতিক কাজ করলো না, যোগের কাজ করলো না বা গুণের কাজ করলো না? সো যোগ বা গুণ এগুলো তো বীজগণিত না, অ্যালজেব্রার মধ্যে পড়ে। তো এজন্য এই যে 3.2 এর যে যোগফল বা গুণফলের যে পার্ট, এদের একটা সুন্দর নাম আছে, এদেরকে বলা হয় বুলিয়ান অ্যালজেব্রা। বুলিয়ান অ্যালজেব্রা, যেহেতু অ্যালজেব্রার বিভিন্ন কাজগুলো করলো,
সো এটাকে বলা হয় বুলিয়ান অ্যালজেব্রা। সো তোমাকে যদি কেউ বুলিয়ান অ্যালজেব্রা বলে তাহলে তুমি এই যোগের বা গুণের কাজ করবে, আর যোগের বেলা মাস্ট খেয়াল করবে যে 1+1 1 রাখতে হবে, কারণ এই 1টা অ্যাকচুয়ালি ট্রু। সো এই হলো আমাদের বুলিয়ান অ্যালজেব্রার বিষয়। আচ্ছা, এখান থেকে কারো কোনো প্রশ্ন আছে কিনা? থাকলে আমাকে জিজ্ঞেস করো। দীপিকা, লামিয়া, মাইশা, সৌরভ, সুবাত, ত্রিদীপ, তোবা, মিরাজ আজকে মিসিং। এই ক্লাসটা খুব ইম্পর্টেন্ট ছিল, মিরাজের করা খুব প্রয়োজন ছিল। আচ্ছা, সো হোপফুলি কারো কোনো প্রশ্ন নেই। দেখো আমি তোমাদের যে লেকচার শিটগুলা বা যেগুলো দিয়ে পড়াচ্ছে এগুলো কিন্তু অনেক মানে সময় নিয়ে আমার কিন্তু করতে হয়। সো আমি কিন্তু এক্সপেক্ট করতেই পারি যে তোমরা এটা ভালো করে বুঝবা এবং ভালো করে লিখবা। ওকে, বিকজ আমার তো এখানে শ্রম আছে, তাই না? সো আমিও চাই তোমরা যেন ভালো একটা রেজাল্ট করো এবং এটার ভ্যালুয়েশনটা যেন আমার হয়, এটাই হচ্ছে আমার চাওয়া। সো মনোযোগ দিয়ে পড়ো, যেভাবে পড়াবো এভাবেই পরীক্ষায় প্রশ্ন হবে, এর থেকে এক চুল এদিক সেদিকে আসবে না ইনশাল্লাহ। সো কোনো চিন্তার কোনো কারণ নেই, জাস্ট মনোযোগ দিয়ে তুমি ক্লাসগুলো করো আর যেভাবে বলবো সেভাবে পড়ো, তাইলে এনাফ। আইসিডি এ প্লাস পেতে হলে বেশি কিছু করতে হয় না, প্রতিদিন 15-20 মিনিট পড়লেই হয়, বাট মেক শিওর যে প্রতিদিন তুমি 15-20 মিনিট পড়বে, এটা এনশিওর করতে হবে। আচ্ছা, সো এখানে খেয়াল করো, আমরা ইন্ট্রোডাকশনের পার্ট তো বুঝলাম। এখন এই যে 0 আর 1 এই যে লজিক, এরা আসলে কার মাধ্যমে কাজ করে? এদের কাজ করার জন্য তো অবশ্যই কারো না কারো অ্যাসিস্ট্যান্স প্রয়োজন, তাদেরকে বলা হয় লজিক গেট। মানে এই 0 আর 1 যে লজিকগুলো যে গেটের সাহায্যে কাজ করবে সেটা তারাই কি লজিক গেট। তো লজিক গেটের সংজ্ঞা বইতে সুন্দর করে দেয়া আছে, সেখান থেকে সংজ্ঞাটা দেখে নিতে পারো। সো লজিক গেট জিনিসটা কি? যে গেটের সাহায্যে লজিক বা বুলিয়ান যে লজিক সেগুলো পাস করে। সো খেয়াল করে লজিক গেটের আবার ক্লাসিফিকেশন আছে, প্রকারভেদ আছে। প্রকারভেদগুলো কি? মৌলিক লজিক গেট আর একটা যৌগিক লজিক গেট। খুবই সিম্পল। মৌলিক বলতে বোঝায় কি? যে সকল লজিক গেট একা একা থাকে তারাই হচ্ছে মৌলিক লজিক গেট। আর যৌগিক লজিক গেট বলতে বোঝায় যে সকল লজিক গেট একাধিক মৌলিক লজিক গেটে মিলিত হয়ে তৈরি হয় তারা হচ্ছে যৌগিক। যেমন ছোটবেলায় পড়েছো না অণু আর পরমাণুর যে বিষয়গুলো মৌলিক বা যৌগিক, যেমন অক্সিজেন একটা পরমাণু, হাইড্রোজেন একটা, তো মিললে কি হচ্ছে? একটা পানির একটা অণু তৈরি হচ্ছে, তাই না? একাধিক পরমাণু মিলে এটা কি একটা যৌগিক পদার্থ, আর এটা কি মৌলিক। হাইড্রোজেন বা অক্সিজেন একা থাকলে কি মৌলিক ছিল। সো এখন খেয়াল করো যে মৌলিক আর যৌগিকটাও আসলে আইসিডি বইয়ের ক্ষেত্রে একই রকম। মৌলিক বলতে একা থাকে, যৌগিক বলতে একসাথে থাকে। যৌগিকে আবার কিছু ক্লাসিফিকেশন রয়েছে, এর মধ্যে আছে সার্বজনীন গেট, যেটাকে ইংরেজিতে বলি ইউনিভার্সাল গেট, আর একটা হচ্ছে বিশেষ গেট। আচ্ছা, দেন মৌলিকের মধ্যে আরো 3টা প্রকার তোমরা দেখতে পাচ্ছ। মৌলিক লজিক গেট মেনলি এই 3টে আমরা পড়বো, জাস্ট কোনটা কার মধ্যে সেগুলো দেখলাম। অ্যান্ড অর নট, এই 3টা হচ্ছে মৌলিক লজিক গেট। মেনলি আমরা এই 3টাই পড়বো। বাট তোমাকে যদি বলে অর কি ধরনের গেট, একটা মৌলিক লজিক গেট, এগুলো এমসিকিউর জন্য জানতে হবে। আবার যৌগিক লজিক গেটের মধ্যে যেটা সার্বজনীন গেট সেটা 2 প্রকার, একটা হচ্ছে ন্যান্ড, একটা নর। ওকে, এই 2টা হচ্ছে যৌগিক লজিক গেট। আবার দেখো বিশেষ লজিক গেটের মধ্যে আরো 2টা আছে, এক্স অর এক্স নর। মানে টোটাল আমাদের পড়তে হবে এখানে 3টা, এখানে 2টা 5টা, এখানে 2টা 7টা। এগুলো পড়লেই কিন্তু এনাফ, এখানে তেমন কিছু নাই। সো মৌলিক লজিক গেট 3 প্রকার। যৌগিক লজিক গেটের মধ্যে যেটা সার্বজনীন সেটা 2 প্রকার, ন্যান্ড আর নর। দেখো ন্যান্ড আর নর কি? যৌগিক লজিক গেটের মধ্যে, মানে এখানে যতগুলো লজিক গেট দেখতেছো সবগুলো কিন্তু এদেরকে নিয়েই তৈরি হয়েছে, এগুলো একা একা তৈরি হয় নাই। তাহলে মেনলি 3টা দিয়েই সবগুলো লজিক গেট হয়েছে। তাহলে সার্বজনীন গেট হচ্ছে ন্যান্ড আর নর, আর বিশেষ গেট হচ্ছে এক্স অর আর এক্স নর। সো টেনশনের কোনো কারণ নেই, প্রত্যেকটা গেটকে আমরা একদম ডিসেক্টিং করে শিখবো, কোথায় কি আছে না আছে, কোনো চিন্তার কোনো কারণ নাই। তো প্রথমে আমরা একটু মৌলিক লজিক গেট যেটা, সেই লজিক গেটটা নিয়ে একটু কথাবার্তা বলবো। সো যেটা মৌলিক লজিক গেট, এইটার ক্ষেত্রে খেয়াল করো, আমরা প্রথমে অ্যান্ড গেটটা পড়ি। অ্যান্ড গেটটা অ্যাকচুয়ালি দেখতে কেমন? এটা সার্কিট বোর্ডে বা চিপসেটের মধ্যে তো যেগুলো থাকে এই লজিক গেটগুলো থাকবে, এটা দেখতে অ্যাকচুয়ালি এরকম ডি এর মতো। অ্যান্ডের যে ডি লেখো না, এটা ডি এর মতো। এই গেটের কাজ কি? সহজ কথা বলা আছে, গেটের কাজ গুণ করা। তাহলে মানে এই গেটের মধ্যে তুমি যা দিবা সে তাকেই গুণ করবে। এখন এই গেটের মধ্যে 0 দিতে পারো, 1ও দিতে পারো, 2টা ইনপুট, 0 1 দিতে পারো, যে কোনো কিছু দিতে পারো। তো আমরা তো আর শিওর না কোনটা দিব, তো আমরা এখানে 2টা ইনপুট ধরে নিচ্ছি, এ আর বি। তাহলে এই যে এই লাইনগুলো এদেরকে বলা হয় ইনপুট লাইন, এবং একটা তো গুণফল আসবে, এটা হচ্ছে কি একটা আউটপুট লাইন। সো আমি একটা ইনপুট দিই এ, একটা ইনপুট দিলাম বি। সো কেন দিলাম? কারণ এই লজিক গেট তো গুণ করে, সো গুণ করার জন্য তার কিছু না কিছু লাগবে। সো আমি এ বি দিলাম, ভেরিয়েবল, এখানে মান যে কোনো কিছু হতে পারে। তাহলে এটা আউটপুট কি হবে খেয়াল করো, এ ইন্টু বি হবে না? এটা গুণ করলে তো গুণফল এ ইন্টু বি হবে। এখানে ডটটা দেওয়া ম্যান্ডেটরি না, বোঝানোর স্বার্থে দিয়েছি, তোমরা না দিলেও কোনো সমস্যা নেই।
সো এখানে তুমি আমাকে প্রশ্ন করতে পারো স্যার তাহলে এখানে ইনপুটকে আমি এর থেকে বেশি দিতে পারবো কিনা, অবশ্যই পারবে, কারণ এটা তো গুণের কাজ করে ABCDEF, তুমি আরো 5-6টা দিতে পারো, কোনো সমস্যা নেই। বাট তোমাদের বইতে 2টার 3টার বেশি কোনো জায়গায় ইনপুট নাই, সো ABC ইনপুট দিলেও মোর দ্যান এনাফ। সো সেখানে রেজাল্ট হবে A into B into C। সো এটা গেল আমাদের লজিক গেটের চিত্র। তো চিত্রটা দেখো খুবই সিম্পল, অ্যান্ড গেটের চিত্র ডি এর মতো, ইনপুট যা দিবা, বাম দিকে ইনপুট দিয়েছি আমরা A আর B, আউটপুট আসে ডানে A into B। সো এখানে একটা এমসিকিউ আসে যে অ্যান্ড গেটের সর্বনিম্ন ইনপুট কয়টা, অনেকে ভুলবশত এখানে লিখে দেয় একটা, কিন্তু এটা ভুল, কারণ অ্যান্ড গেটের সর্বনিম্ন ইনপুট হচ্ছে 2টা, কারণ সে তো গুণ করবে, আর কোনো একটা জিনিসটা একা একা গুণ হবে না। আমি যদি এখানে শুধু A ইনপুট দিতাম তাহলে কি গুণ হইতো? অবশ্যই হইতো না। তাই আমাকে মিনিমাম 2টা ইনপুট দিতে হবে A আর B। তাহলে এটা এমসিকিউটা মনে রাখবা, অ্যান্ড গেটের সর্বনিম্ন ইনপুট হচ্ছে 2টা, সর্বোচ্চ ইনপুট n সংখ্যক হতে পারে, এটা আমি শিওর না, এটা আমরা যে ইউজার সে শিওর হবে যে এটা কয়টা ইনপুট সে দিবে, n সংখ্যক সে দিতে পারে, মানে একের অধিক হইতে হবে ইনপুট, এটা হচ্ছে বিষয়। সো অ্যান্ড গেট তো আমরা চিনলাম। এখন অ্যান্ড গেটের প্রত্যেকটা লজিক গেটের আসলে 3টা পার্ট থাকে, একটা হচ্ছে তার লজিক চিত্র, একটা হয় তার সত্যক সারণী, আর একটা হয় তার সার্কিট। বাট আমরা সার্কিটটা শুরুতেই পড়বো না, তাহলে মাথাটা গ্যাঞ্জাম লেগে যেতে পারে, আমরা সার্কিটটা পরবর্তীতে শিখবো, আগে আমরা লজিক চিত্র আর সত্যক সারণী শিখি। সো এই গেটটা যে সত্য এটা আমরা যাচাই করবো একটা সারণীর সাহায্যে, সেই সারণীটার নাম সত্যক সারণী, আমরা ইংরেজিতে বলি ট্রুথ টেবিল। সো ইংলিশ বাংলা দুইভাবেই প্রশ্ন করতে পারে, দুইটাই মাথায় রাখতে হবে, হ্যাঁ। সো এই ট্রুথ টেবিলটা আমরা কিভাবে ড্র করব? সো প্রথমত তুমি চিন্তা করো, তুমি এই লজিক গেট থেকে কি কি জিনিস দেখতেছো, এখানে A আর B ইনপুট দেখলা, আউটপুট দেখলে A into B, সো ডেফিনেটলি এদেরকে দিয়েই হবে সত্যক সারণী, এটাই বোঝা যাচ্ছে। সো আমরা যেগুলো ইনপুট যেগুলো আউটপুট তাদের জন্য একটা করে কলাম ড্র করি। যেমন এইখানটাতে আমি একটু লেজার পেনটা নিয়ে নিই, এখানটাতে আমরা একটা কলাম ড্র করলাম, এই কলামটা হচ্ছে একটা কলাম দিলাম A এর জন্য, আরেকটা কলাম দিলাম ধর আমরা B এর জন্য, আরেকটা কলাম হবে C এর জন্য, মানে A B এর জন্য। দেখো আমরা সবাইকে একটা করে কলাম দিয়েছি, A B আর হচ্ছে A into B। দেখো ইনপুট হচ্ছে A আর B, আউটপুট হচ্ছে আমার A into B, সবাইকে একটা করে কলাম দিলাম যাদেরকে আমরা পেয়েছি। এখন আমরা যে যাচাই যে করব, কি দিয়ে যাচাই করব? তো যাচাই করার জন্য এদের মধ্যে মান কি কি হতে পারে, ধরো আমি বললাম যে দীপিকা তুমি দুটা মান দাও, হয়তো দীপিকা মান দিল A এর মান 0, B এর মান 0। আমি বললাম লামিয়া একটা মান দাও, তুমি বললা লামিয়া A এর মান 0, B এর মান 1। দেন বললাম সৌরভ একটা মান দাও, ধরো সৌরভ মান দিল A এর মান 1, B এর মান 0। তুবাকে বললাম একটা মান দিতে, তুবা দিল 1 1। সো এক একজন এক এক রকম দিতে পারো, তাহলে পসিবল যত রকম মান দিতে পারো সেগুলো আমরা একটু দেখি, কারণ ডিভাইসে 0 1 ছাড়া অন্য কোনো লজিক তার কাছে নাই, সে এগুলো ইনপুট নিবে নিলে। তাহলে খেয়াল করে এই মানটা আমরা যে দিব কয়টা ঘর রাখবো সেটা আমরা কিভাবে বুঝবো? সো এটা বোঝার জন্য একটা ছোট্ট একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে 2 to the power n। এখানে n বলতে বোঝায় ইনপুট সংখ্যা, তোমার যে কয়টা ইনপুট থাকবে লজিক গেটে সেই কয়টা এই n এর জায়গায় সেই মানটা বসবে। দুইটা ইনপুট হলে 2, 3টা ইনপুট হলে 3, যেহেতু আমাকে এই চিত্রটাতে 2টা ইনপুট আছে, আমি n এর জায়গায় যদি 2 বসাই, n equals to 2, তাহলে 2 স্কয়ার মানে 4, মানে আমার নিচের দিকে রো হবে হচ্ছে 4টা। দেখো 1টা 2টা 3টা 4টা, সো আমার 4টা রো, মানে একটা হলো আমার হেডলাইনের রো বাদে 2 to the power n অ্যাপ্লাই করলে যে কয়টা 4 আসছে এখানে সেই কয়টা রো হবে। এটা তো প্রথমবার আমি সূত্র দেখে করলাম, বাট ভবিষ্যতে আর কখনোই সূত্র লাগবে না, দেখো একা একাই বুঝবা কি হবে। তাহলে আমাদের 2টা ইনপুট, n এর মান 2, এই জন্য 4টা রো হয়েছে। এখন আসবো মান কিভাবে বসাবো। সো মান বসানোর অনেকগুলো টেকনিক আছে, আমি সব থেকে ইজিয়েস্ট টেকনিকটা তোমাকে বলি আগে, তারপর আমরা মেইন রুলসে আসবো। সো একটা মিনিট, হ্যাঁ। সো এখানে ইজিয়েস্ট টেকনিকটা হচ্ছে যে খেয়াল করো, টোটাল ঘর আছে আমার, রো আছে কয়টা? 4টা রো, মানে 4টা সারি আছে আমার এখানে, 1 2 3 4, 4টা সারি। নিয়ম হচ্ছে এটা অর্ধেক সংখ্যক 0 দিবা, অর্ধেক 1 দিবা, যেহেতু 4টা সারি তাহলে আমি 2টা 0, অর্ধেক 0 দিলাম, অর্ধেক 1 দিলাম। এটা হচ্ছে টেকনিক, মান বসানোর টেকনিক। আমি মেইন রুলস এক্সপ্লেইন করব। বি এর ঘরে এর ঘরে যে কয়টা নিছো তার অর্ধেক নিবা, এর ঘরে কয়টা আছে 2টা করে নিছো, সো ডেফিনেটলি বি এর ঘরে কি হবে? এর অর্ধেক, মানে এর ঘরে যেহেতু 2টা নিছো, বি এর ঘরে হবে একটা করে, একটা 0 একটা 1, আবার একটা 0 একটা 1। এই যে আজকে একবার শিখলা, অনন্তকাল এই নিয়মেই করতে হবে। সো আর মানে এটা মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। অর্ধেক 0 অর্ধেক 1, তারপরের ঘরে আবার অর্ধেক 0 অর্ধেক 1, মানে যতবার তুমি ডানে যাবে অর্ধেক অর্ধেক হবে। তাহলে 4টা ঘর, 2টা 0 2টা 1, একটা 0 একটা 1। এখন তুমি বলতে পারো এটা কি আসলে কোনো ম্যাথ? না স্যার, এটা কোনো ম্যাথ না, এটা একটা টেকনিক। এটা অ্যাকচুয়াল নিয়মটা আমি বলি। এটা অ্যাকচুয়াল নিয়ম হচ্ছে কি, তোমাকে এ আর বি এর ঘরে মানে এই ইনপুটগুলো এমন ভাবে দিতে হবে যেন কোথাও রিপিট না হয়। দেখো 0 0 আর কোথাও আছে? নাই। 0 1 আর কোথাও আছে? নাই। 1 0 আর কোথাও নেই, 1 1 আর কোথাও নেই।
দেখো এটা 0 1 আর 1 0 কিন্তু এক না, মানে ধরো এই এ কে তুমি চিন্তা করো একটা গেমস, বি কে চিন্তা করো গান। হ্যাঁ, তাহলে গেমস অফ, গান অন। আবার ধরো গেমস অন, গান অফ, মানে দুটো ভিন্ন জিনিস না, তাহলে এখানে দুটো কিন্তু সেম না আসলে। তাহলে খেয়াল করো যে অ্যাকচুয়ালি মানগুলো সাজানোর নিয়ম এমন ভাবে সাজাতে হবে যেন মানগুলা কখনো রিপিট না করে। সো এখানে আমরা সেভাবে সাজিয়েছি, আর দেখা যায় এই টেকনিকটা ফলো করলে মানগুলো এমন ভাবে সাজানো যায় বা অটোমেটিক সাজানো হয়ে যায় যে আর আসলে রিপিট করে না। এখন বলতে পারো এটা তো ছোট, আমি তো এমনিই পারি, আমি তো দুইটা দুইটা করে দিলেই পারি, মানে 0 0 0 1 এটা তো আমি এমনিই বুঝি। এই টেকনিক দরকার কি? টেকনিক দরকার হচ্ছে যদি তুমি বড় একটা ঘর তৈরি করো এবিসি, মানে যদি এন এর মান হয় 3, মান যদি 3টা ইনপুট দাও তাহলে তো 8টা ঘর হবে, আর এখানে এবিসি 3টা ঘর হবে, তখন তো তোমার এইভাবে মিলানোটা বা ম্যাচ করাটা কঠিন হয়ে যাবে। এটার জন্য শুরু থেকে আমরা টেকনিকটা ফলো করে শিখবো, এভাবেই করবা। হ্যাঁ, আবার অনেকে ধরো তুমি যদি বলো যে স্যার আমি যদি 0 0টা নিচে দিই 1 1 টা উপরে দিই, হবে না? অবশ্যই হবে, না হওয়ার কোনো কারণ নেই, ইউনিক থাকলেই হয়। তবে তোমাদের যে স্যারেরা খাতা দেখবে তার একটা প্যাটার্নে খাতা দেখবে, কারণ তারা তো আর একটা দুটা খাতা দেখবে না, অনেকগুলো খাতা একসাথে দেখবে। সো তোমার সব থেকে উচিত হবে যেটা অ্যাকচুয়াল মানে অর্গানাইজড রুলস সেভাবেই লেখা। হ্যাঁ, এটাই তোমার জন্য বেস্ট ওয়ে। আচ্ছা, সো দেখো 0 আর 0 কে যদি তুমি গুণ করো তাহলে এখানে এ আর বি তো গুণফল করবে না, তো গুণফল কি হবে? 0 ডেফিনেটলি। 0 1 কে গুণ করলে গুণফল কি হবে? 0। 1 আর 0 কে গুণ করলে এখানেও গুণফল কি হবে? 0। 1 আর 1 কে গুণ করলে কি হবে গুণফল? খেয়াল করো 1। সো দ্যাট মিনস তুমি এখানে জাস্ট গুণফলগুলো লিখেছো। এখন তুমি খেয়াল করো এই যে গুণফলগুলা তুমি লিখলা, এই গুণফলগুলো কি একটু আগে আমরা বুলিয়ান অ্যালজেব্রা শিখে আসছিলাম না? ওই মান আর এই মান কি সেম না? সো যদি সেম হয় তাহলে এই গেটের সত্যতা যাচাই হয়ে গেছে। সো এটাকে একটু রিভাইজড ভার্সন আমি লিখে দিয়েছি, মানে সুন্দর করে ট্রুথ টেবিলটা লিখে দিয়েছি যে কিভাবে মানগুলো তোমরা সুন্দর করে লিখবা। উপরে লিখবা ইনপুট আউটপুট, নিচে তুমি সেই মানগুলোকে সুন্দর করে বসাবা, সুন্দর করে টেবিলটা আঁকবা, তাতে তুমি ফুল মার্কস পাবা। ওকে, তোমাকে প্রশ্ন করতে পারে যে দুটি ইনপুট ব্যবহার করে একটা অ্যান্ড লজিক গেট আঁকো এবং তার জন্য সত্যক সারণী লিখো। সো দুইটা ইনপুট ব্যবহার করে একটা গেট আঁকবা এবং সত্যক সারণী আঁকবা, ভেরি সিম্পল, 2-3 মার্কসের জন্য এগুলো থাকতে পারে। বা বলবে অ্যান্ড গেট ব্যাখ্যা করো, তো ব্যাখ্যা বললে তুমি বলবে অ্যান্ড একটা লজিক গেট, যে লজিক গেট একটা অ্যান্ড একটা মৌলিক লজিক গেট, তার কাজ গুণ করা। সো তুমি এ আর বি কে ইনপুট করলে গুণফল আসবে এ ইনটু বি, এই যে তার সত্যক সারণী, একে দিলে ব্যাস ফুল মার্কস পেয়ে যাবা। তো যেভাবে আসুক তোমার জন্য কোনো ব্যাপার হবে না যদি তুমি বুঝো। আচ্ছা, এখান থেকে কারো কোনো সমস্যা আছে কিনা, না থাকলে সেটাও বলো যে নাই স্যার, তাহলে তো অন্তত আমি মুভ করতে পারি। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, সো এই পর্যন্ত গেল আমাদের অ্যান্ড গেটের কাজ। নাও আমরা একটু যাব আরেকটা মৌলিক লজিক গেট। আমরা বলছিলাম 3টা মৌলিক লজিক গেট, অ্যান্ড গেট, অর গেট আর নট গেট। এখানে হচ্ছে অর গেট। সো আমরা এই অর গেটের চিত্রটা এরকম কার্ভ, এখানে আমরা দুইটা ইনপুট দিয়ে রেখেছি। সো দুইটা ইনপুটের মধ্যে একটা ধরো এ আর বি, সো আমার আউটপুট হবে এ প্লাস বি, বিকজ অর গেটের কাজ কি দেখো, যোগ করা। অর গেট যদি যোগ করে দ্যাট মিনস এ আর বি কে যোগ করলে এ প্লাস বি আসবে, ডেফিনেটলি অ্যান্সার যোগফল। তুমি যদি এখানে এ বি না দিয়ে সি আর ডি দিতা, সি প্লাস ডি আসতো, হোয়াট এভার, মানে ইনপুট যেটাই হোক না কেন আউটপুট তার যোগফলই আসবে। সো এখানেও যদি তুমি সত্যক সারণী করো একই রুলস, এখানে আর ভিন্ন কিছু নাই। এ আর বি হচ্ছে আমার ইনপুট আর এ প্লাস বি হচ্ছে আমার আউটপুট। সো নাও খেয়াল করো 2 টু দি পাওয়ার n, n হচ্ছে ইনপুট সংখ্যা, n এর মান যদি 2 বসাও কজ ইনপুট তো 2, সো 2 স্কয়ার মানে 4, নিচের দিকে 4টা রো হবে। একই কথা, প্রথম ঘরে অর্ধেক 0 অর্ধেক 1, মানে 2টা 0 2টা 1। দ্বিতীয় ঘরে আবার কি করবা, এই ঘরের অর্ধেক মানে একটা 0 একটা 1 একটা 0 একটা 1, এইভাবে বসানো। দেন তুমি নরমালি যোগ করো, 0 প্লাস 0 কি হবে 0, 0 প্লাস 1 কি হবে 1, 1 প্লাস 0 কি হবে 1, নরমাল। এবার সবাই মাইক্রোফোন অন করো, 1 প্লাস 1 কি হবে? লামিয়া কি বললা শুনিনি? সৌরভ বলছো 1, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ওকে, যাক, কেউ 2 বলে নাই, মানে 2 বলে নাই, আর কেউ মানে 10ও বলে নাই, এটা শুক্রিয়া। 1 প্লাস 1 1ই হবে, কারণ কি এই 1 তো আর তোমার বাইনারি 1 নেই, 1টা তো একটা লজিক, মানে এটা ট্রু, মানে সত্য। সো সত্য প্লাস সত্য সত্য, মানে 1 প্লাস 1 1ই হবে। সো এই গেল আমাদের এটা লজিক গেটের সত্যক সারণী। নাও আমার এই হচ্ছে ইনপুট আউটপুটের যে সত্যক সারণী রিভাইজ ভার্সন, সুন্দর করে লিখে দেওয়া এটা। সো এই গেল আমাদের অর গেটের কাজ। দেখো খুব সিম্পল একটা কাজ করছি আমরা, এখানে যোগের কাজ, আর এখানে করছিলাম অ্যান্ড গেটে করছিলাম আমরা গুণের কাজ, আর কিছু নাই। তবে চিত্রগুলো আঁকা খুব ভালো করে শিখতে হবে,
কারণ চিত্রের উপরে কিন্তু মেইন মার্কস। অনেকে কি করে এই লাইনগুলোকে একদম উপরে দিয়ে দেয়, এটার সাথে মিলে এটার সাথে মিলায়, তাহলেই হয় না, মানে সুন্দর দেখায় না। তুমি যেটা করবা লাইনগুলোকে যতটা কাছাকাছি রাখো, এর থেকে গেটটা যেন বড় হয়, তাহলে এই কার্ভটা দেখা গেলে সুন্দর লাগবে। আর গেট অনেক বড় করে গেট আঁকবা না, গেটগুলো খাতায় ছোট করে আঁকবা, এবং ছোট আঁকলেই সুন্দর হবে। হ্যাঁ, ছোট করে আঁকা শিখবা, কার্ভগুলা একটা প্র্যাকটিসে নিয়ে আসবা, কয়েকবার নিজে নিজে প্র্যাকটিস করবা, হয়ে যাবে প্র্যাকটিস করলেই। আচ্ছা, সো অর গেটের কাজ গেল। তারপর আমরা আসবো নট গেট। এবার আসবো নট গেটের কাজ কি। নট হচ্ছে একটা মৌলিক লজিক গেট, এই গেটের কাজ হচ্ছে বিপরীত করা। সো আমাকে এখানে বিপরীত করার অর্থ হচ্ছে যে লজিক গেটটা দেয়া আছে, এই লজিক গেটটার বিপরীত করব। এখন তুমি বলো তো, আমি বিপরীত বলতে কি বুঝাই? ধরো আমরা যদি ইনপুট করি এ, বা ধরো ইনপুট যদি বলি 5, 5 এর বিপরীত কি? -5। এখন এর বিপরীত কি? অনেকে বলে মাইনাসে, ভুল। মাইনাসে কি? এ তো একটা বর্ণ, বর্ণ কি কখনো মাইনাস হয়? সো যখন আমরা বলবো এই ধরনের চলকের কথা, তো এদের বিপরীতটা হয় নট এ। এটার অ্যাপ্রোপ্রিয়েট কি উচ্চারণটা? নট এ বা এ নট। হ্যাঁ, এটার বিপরীত। তাহলে একে যদি আমি পাঠাই এই লজিক গেট দিয়ে, এটাকে লেখা হয় এ নট। এই নটটাকে উপরে চিহ্ন দ্বারা, বার চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। আমরা এখন থেকে এ বারই বলবো, এ নটটা খুব প্রচলিত না, তবে এ নট বললে যে ভুল তা না, এ নট বা এ বার একই জিনিস। সো চিত্রটা এরকম ত্রিভুজের মতো, অ্যারো সাইন, সামনে একটা গোল সার্কেল, সো এটা দিয়ে তৈরি করা হয়েছে এ বার। সো একে পাঠাইলে এটার বিপরীত আসবে এবার। সো এটার লজিক গেটটা কি হবে, লজিকের ট্রুথ টেবিলটা কি হবে সেটা দেখি। এখানে দেখো ইনপুট কিন্তু আমার দুইটা, জাস্ট একটা এ, একটা হচ্ছে এবার, আউটপুটও একটা। সো ইনপুট একটা এ, আউটপুট একটা এবার। দেখো ইনপুট যেহেতু একটা, তাহলে 2n, এই সূত্র যদি অ্যাপ্লাই করো, n তো ইনপুট সংখ্যা, n এর মান 1, সো 2 এর পাওয়ার হচ্ছে 1, রেজাল্ট কি দাঁড়ায় 2। মানে আমার নিচে দিয়ে ঘর হবে কয়টা? দুইটা। অ্যাজ ইউজুয়াল আগের নিয়ম, অর্ধেক 0 অর্ধেক 1, তাহলে এর ক্ষেত্রে একটা 0 একটা 1। সো যেহেতু ঘরই দুইটা, দুইটা ঘরে অর্ধেক 0, মানে একটা 0 একটা 1। এখন দেখো 0 মানে কি? ফলস। তাহলে এর বিপরীত মানে কি? এবার। তাহলে এর বিপরীত কি হবে? ট্রু, মানে 1। 1 মানে কি? ট্রু। তাহলে বিপরীত কি হবে? 0 মানে কি? ফলস। এখান থেকে এমসিকিউ আসতে পারে, অ্যান্ড গেটের ইনপুট সংখ্যা কয়টি? একটি। সর্বোচ্চ একটি, সর্বনিম্ন একটি। এটার দুইটা কখনো হবে না। অ্যান্ড গেট অ্যাট এ টাইম, সরি নট গেট অ্যাট এ টাইম একটা জিনিসকেই নট করতে পারে বা বিপরীত লিখতে পারে। সো এইগুলো আমাদের যেটা নট লজিক গেট সেটার কাজ। অ্যান্ড আর অর এর ক্ষেত্রে 2 এর অধিক হতে পারে ইনপুট, বা 2ও হতে পারে, বাট নট লজিক গেট জাস্ট একটাই হতে পারে ইনপুট। সো এটার কাজও আমাদের শেষ। সো আমাদের মোটামুটি মৌলিক লজিক গেটের কাজ যে কটা 3টা গেট ছিল আমরা শিখে ফেলেছি। এখন আমরা শিখবো যৌগিক লজিক গেট। সো যৌগিক লজিক গেট ক্লাসিফিকেশন ছিল না, সার্বজনীন লজিক গেট, সেটা দেখব। তো সার্বজনীন লজিক গেট যেটা, সেটার ক্ষেত্রে খেয়াল করো, যৌগিক লজিক গেটের মধ্যে যেটা ন্যান্ড গেট, এই ন্যান্ড গেটের কাজ কি? ন্যান্ড গেটের কাজ হচ্ছে, দেখো ন্যান্ড গেটের নামের মধ্যে কিন্তু বোঝা যাচ্ছে কি কি জিনিস আছে। তুমি যদি খেয়াল করো, এন দ্বারা কি নট বুঝায়, আর হচ্ছে অ্যান্ড, মানে নট গেট আর অ্যান্ড গেট একসাথে মিলে হয় কি? ন্যান্ড গেট। আসলে এই গেটটার চিত্রটা দেখতে এমন, আমি চিত্রটাকে আরেকটা ওয়েতে তোমাদেরকে এঁকে দেখাই, তাহলে বুঝতে অনেক ইজিয়ার হবে। ধরো এই দুইটা এ, আর মানে দুইটা ইনপুট, এটা হচ্ছে একটা অ্যান্ড গেট, সরি গেটটা সুন্দর করে আঁকা দরকার। সো এটা গেল আমার অ্যান্ড গেট। এই অ্যান্ড গেটের সাথে একটা নট গেট সংযুক্ত হইলো, মানে আমি যদি এখান থেকে এ আর বি কে ইনপুট করি, তাহলে এখানে রেজাল্ট কি পাবো? গুণফল। গুণফল কি হবে? এ ইন্টু বি। নট গেট দিয়ে পাস করলে রেজাল্ট কি হবে বলো তো? প্রশ্ন করি আজকে, ত্রিদীপ মল্লিক বলো তো, নট গেট দিয়ে পাস করলে রেজাল্ট কি পাবো এ বি কে? অন্য কে পারবে বলো? মাইশা বলো। কি নট এবি বলছো? এবি বার বলছো দীপিকা দাস। মাইশা, তুবা, সুবাত, বলতে হবে, রেসপন্স করা শিখতে হবে স্যার। হ্যাঁ, এটা তুমি শিখলে, তুমি যদি ভুলও করো তোমার মাথায় গেঁথে যাবে। হ্যাঁ, আর যদি এইভাবে মানে মাইক্রোফোন মিউট করে বসে থাকো, তাহলে তো তোমার মানে ভুলটাও হইলো না, আর ভুলটা যে হয়েছে এটা মাথায় ব্রেন কোনো রিমাইন্ডও রাখতে পারলো না। বলার অভ্যাস করো, এটা অনেক বড় একটা স্কিল। কমিউনিকেশন করতে পারাটাও একটা বড় স্কিল স্যার। হ্যাঁ, অবশ্যই যখনই একটা প্রশ্ন করবো চেষ্টা করবে সবার আগে অ্যান্সার দেওয়ার। এটা তোমার জন্য হেল্পফুল, আমার জন্য না। কারণ এই যে ভুলটা যারা করছে, আমি তো জানি এখানে ভুলটা করবে,
সো এই ভুলটা যে বলার পরে আমি এখন শুধরে দিব, তাহলে আর ভুলটা হবে না। দেখো বলছে নট এবি আর বলছে একজন এবি বার। সো আমি যদি এখানে লিখি এবি বার, মানে এটা মিন করে কি, এটা এবি বার মিন্স কি শুধু বি এর উপরে বার, বাট আমার তো এবি দুইটাকে আমি পাঠিয়েছি নট গেট দিয়ে। সো আমার এটাকে লিখতে হবে কি এবি হোল বার। লাইক আমরা ছোটবেলায় এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র শিখেছি, তাই না? এখন এ প্লাস বি হোল স্কোয়ারকে যদি আমি এটা লিখি তোমরা কি মানবা? এটা তো এ প্লাস বি স্কোয়ার। সো এটা কিভাবে লিখতে হবে, ব্র্যাকেট দিয়ে এবং বলতে হবে কি এ প্লাস বি হোল স্কোয়ার, রাইট? সো এটাকে একই রকম ভাবে এ প্লাস এ ইন্টু বি, এটা হোল বার। এ বি বার বললে শুধু এ বি এর উপর বার মিন করে। সো আমি যদি এটাকে এ বি বার বলি তাহলে এটাকে কি বলবো? সো এটা ভুল। সো আমাকে বলতে হবে এ বি হোল বার, মনে থাকে যেন বিষয়গুলো, হ্যাঁ? সো আমরা এখান থেকে এ আর বি কে যদি পাস করি, এই নট গেটটাকে রিভাইজ ভার্সন শর্টলি এখানে একটা বৃত্ত দ্বারা প্রকাশ করা হয়, তাহলে রেজাল্ট আসবে এবি হোল বার। মানে এটা হচ্ছে দুইটা মৌলিক গেট পাশাপাশি, এই দুটো একসাথে হয়ে এটা এই গেটটা তৈরি হয়। এবং আমরা পরীক্ষায় ন্যান্ড গেট বললে এটাই আঁকবো, এটা তো দুটো মৌলিক গেটকে আঁকা হয়েছে আর এটা হচ্ছে একসাথে আঁকা হয়। সো এই গেল আমাদের এবি হোল বারের কাজ। আচ্ছা, সো এবার খেয়াল করো, আমরা যদি এটা সত্যক সারণীর দিকে তাকাই, এখানে খেয়াল করো আমার ইনপুট হচ্ছে এ আর বি, আউটপুট হচ্ছে এবি হোল বার। সো আমরা দুইটা ঘর আঁকলাম এ আর বি এর জন্য, আউটপুটের জন্য এবি হোল বার লিখলাম। বাট এভাবে কখনোই সত্যক সারণী এই হোল বারের ক্ষেত্রে করা যাবে না। খেয়াল করো আমরা কিন্তু কখনোই হোল বারটাকে আগে পাই নাই, আমরা আগে কি পেয়েছিলাম এবি কে, তাই না? এবি হচ্ছে আমার আগের মান, তারপর এটার হোল বার পাওয়া যায়। এই নট গেট পাস করার আগে এই অ্যান্ড গেট পর্যন্ত কি ছিল, এই অ্যান্ড গেট পর্যন্ত ছিল এবি, নট গেট পাস করার পর হয়ে গেছে এবি হোল বার। যখন সত্যক সারণী আঁকবা, যে কোনো সত্যক সারণী আঁকবা, এটা তো যে শুধু আইসিটিটা ইন্টারের শেষ তা না, অ্যাডমিশনও আছে, ভার্সিটিতেও আছে, জীবনের যেখানে এরকম সত্যক সারণী আঁকবা, হোলবার থাকলে হোলবার ছাড়া একটা ঘর আগে আঁকবা। মানে এবি হোলবার আছে না, এর আগের ভার্সন কি এবি, তাহলে আগে এবির ঘর আঁকবা, দেন এবি হোলবারের ঘর আঁকবা, এটা যেন মনে থাকে। সো ইনপুট হচ্ছে এ আর বি, আউটপুট হচ্ছে একটা এবি, দেন হচ্ছে এবি হোলবার। আমার ফাইনাল হচ্ছে এবি হোলবার, এটাই আমার আউটপুট। বাট এটা পাওয়ার জন্য আমার এবিটা দরকার, কারণ গুণ করে গুণের বিপরীত। দেন আমরা যদি এখানে একই রকম সূত্র অ্যাপ্লাই করি, দুইটা ইনপুট যেহেতু, ঘর হবে আমাদের চারটা, দুইটা জিরো দুইটা ওয়ান প্রথম ঘরে, দ্বিতীয় ঘরে একটা জিরো একটা ওয়ান। দেন তুমি এবির মান বসাও, জিরো জিরো গুণ করলে হবে জিরো, জিরো ওয়ান গুণ করলে হবে জিরো, ওয়ান আর জিরো গুণ করলে হবে জিরো, ওয়ান আর ওয়ান গুণ করলে হবে ওয়ান। নর্মালি এটা চলে আসলো। এবার খেয়াল করো এবির অপোজিট তো এবি হোলবার, তাই না? তাহলে এবিতে যদি হয় জিরো, এবি হোলবার কি হবে ওয়ান। আবার এবিতে হয় যদি জিরো, তাহলে এটার অপোজিট কি হবে ওয়ান। আমি লেজারটা নিয়ে নিচ্ছি। দেন এখানে যদি হয় জিরো, এটার অপোজিট কি হবে, এটা ওয়ান। এটা আছে ওয়ান, এটার অপোজিট কি হবে জিরো। দ্যাট মিনস তোমার এই ঘরে যা থাকবে এবির অপোজিটটা আমি এখানে লিখে দিলে হয়ে যায়। খেয়াল করো যদি এই ঘরটা না থাকতো তোমার কিন্তু এটা করতে ভুল হওয়ার চান্স ছিল। কেন? কারণ তুমি এই এবি হোলবার বের করতে লাগে এবির মান লাগতো, এই ঘরটা না থাকে মানে এই কাজটা মনে মনে করা লাগতো। সো জিরো ইন্টু জিরো জিরোর অপোজিট বসে দাও ওয়ান, এভাবে প্রত্যেকবার মনে একটা রেখে আরেকটা লিখতে হইতো। সো এটা ভুল হওয়ার পসিবিলিটিস বেশি। দ্যাটস ওয়াই সবসময় হোলবার থাকলে হোলবার ছাড়া একটা ঘর, দেন হোলবার দিয়ে একটা ঘর করবা, এটাই বুদ্ধিমানের কাজ। সেটা গেল আমাদের রিভাইজ ভার্সন। যৌগিক লজিক গেটের মধ্যে যেটা আছে সার্বজনীন গেট, তার কাজ। তারপর আমরা আসবো হচ্ছে নর গেট, যেটা ন্যান্ড এবং নর দুইটা ছিল যৌগিক লজিক গেটের সার্বজনীন লজিক গেট। সো এই নর গেট হচ্ছে আরেকটা সার্বজনীন গেট। তো আমরা এখান থেকে দেখি, এখানেও একটা নর গেট, যেহেতু নাম শুনেই বোঝা যাচ্ছে জিনিসটার মধ্যে কি কি জিনিস থাকতে পারে। একটা আছে হচ্ছে এখানে নট, একটা আছে অর, মানে নট গেট আর অর গেট একসাথে মিলিত হয়ে তৈরি করছে নর লজিক গেট বা নর গেট। সো এখানে এ আর বি কে যদি তুমি পাঠাও, রেজাল্ট পাচ্ছ এ প্লাস বি হোল বার। একই রকম ভাবে এটার যদি সত্যক সারণী করো, আগের মতোই কথাবার্তা সব একই। তোমার এখানেও কি লাগবে, এ বি লাগবে, এ প্লাস বি একটা ঘর করবে, এ প্লাস বি হোলবার করবে, হোলবার থাকলে হোলবার ছাড়া একটা ঘর হবে। দেন আমরা নিচে কয়টা ঘর হবে এই সূত্র দেখে জেনে নিব, চারটা। চারটা ঘর হলে অর্ধেক জিরো, মানে দুইটা জিরো দুইটা ওয়ান, আবার অর্ধেক, দুইটার অর্ধেক, একটা জিরো একটা ওয়ান বসাই দিলাম। এবার যোগ করে জিরো প্লাস জিরো জিরো, জিরো প্লাস ওয়ান ওয়ান, ওয়ান প্লাস জিরো ওয়ান, ওয়ান প্লাস ওয়ান শুড বি ওয়ান। সো এই যে ওয়ানগুলো আসলো, আমরা কি করবো এবার এ বি অপোজিট, এ প্লাস বির অপোজিট বসাবো। সো এ প্লাস বি হোল বার, যেহেতু জিরো আছে জিরো অপোজিট ওয়ান, ওয়ান আছে ওয়ানের অপোজিট জিরো, ওয়ানের অপোজিট জিরো, আবার ওয়ান আছে ওয়ানের অপোজিট জিরো। সো এগুলো হচ্ছে আমাদের যেগুলো নর লজিক গেট ছিল সেগুলোর কাজ শেষ। তাহলে যৌগিক লজিক গেটের মধ্যে যে দুটো লজিক গেট ছিল ন্যান্ড আর নর, মানে সার্বজনীন গেটের মধ্যে যে দুটো ন্যান্ড আর নর, সেগুলো কিন্তু আমাদের পড়া শেষ।
সো আমরা মোটামুটি 5টা গেট শিখে ফেলেছি, আর আমার 2টা গেট আছে, খুবই সিম্পল, কোনো ব্যাপারই না। এটা হলো আমাদের রিভাইজ ভার্সন। নাও এটা শিখবো বিশেষ লজিক গেট। সো স্পেশাল লজিক গেটের মধ্যে সবকিছু স্পেশাল, চিত্র, সূত্র, সত্যক সারণী যা দেখবে সব স্পেশাল, নামটাও স্পেশাল। সো এখানে আছে এক্স। সো এই যে এক্স মানে আসলে এক্সক্লুসিভ, ওকে। সো এক্সক্লুসিভ, অনলাইনে দেখলাম আরেকজন টিচার এখানে বলছেন, মানে ম্যাডাম মনে হয় কোনো একজন, উনি বলছেন যে এখানে শুধু এক্স মানে ই এক্স লেখা যাবে না, এখানে এক্স লিখতে হবে। আসলে এই কথার কোনো ভিত্তি নাই, কারণ হচ্ছে ই এক্স লিখলেও কারেক্ট, এক্স লিখলেও কারেক্ট, দুইটাই কারেক্ট, ওকে। সো দুই ফরমেশনই কারেক্ট, এটা নিয়ে কনফিউজ হওয়ার কোনো কারণ নাই, যেটা লিখবে সেটাই কারেক্ট। সো এক্স মানে হচ্ছে এখানে এক্সক্লুসিভ, আর অর তো অরই, এক্সক্লুসিভ অর, এটা একটি স্পেশাল লজিক গেট যেহেতু। সো এখান থেকে আমরা দেখো চিত্রটা স্পেশাল কি, একটা অর লজিক গেট, হ্যাঁ। অর লজিক গেটে যেমন একটা কার্ভ ছিল, আমরা এক্সর এর ক্ষেত্রে ডাবল কার্ভ ব্যবহার করবো, দুইটা কার্ভ ব্যবহার করবো, সেটা হচ্ছে এক্সর লজিক গেটের ক্ষেত্রে। সো নাও তুমি যদি খেয়াল করো, আচ্ছা এটার নাম এক্সক্লুসিভ অর। সো আমরা এখান থেকে এ আর বি কে ইনপুট দিচ্ছি, ফলাফল কি আসবে, এ এক্স অর বি। এই যে চিত্রটা, এই যে চিহ্নটা দেখতেছো, হ্যাঁ, এই চিহ্নটার নামই কিন্তু অ্যাকচুয়ালি এক্সক্লুসিভ অর, এই চিহ্নটার নামই এক্সক্লুসিভ অর। সো এখানে আমি একটু বলে রাখি তোমাদেরকে, নর্মালি অপারেটর আর অপারেন্টস এই জিনিসগুলো তোমরা চেনো কিনা, আমি না চিনলেও আমি একটু বলে দিচ্ছি। লাইক 2+3 আমরা, বা 2+5, এটা হচ্ছে 7। আমরা যদি এই যোগের কথা বলি, এখানে 2 আর 5 এদের নাম কি জানো, এদের নাম হচ্ছে অপারেন্টস, অপারেন্টস। এই অপারেন্টস হচ্ছে অপারেন্ট, মানে অপারেট হয় কারো দ্বারা, প্লাস কি যোগ করে, মানে সে কি একটা কাজ করে, যে কাজ করে সে কি একজন অপারেটর, যে অপারেট করে একটা প্রোগ্রাম বা একটা ক্যালকুলেশন, যে অপারেট করে তার নাম হচ্ছে অপারেটর। আর যাদেরকে অপারেট করে তাদের নাম হচ্ছে অপারেন্টস। আর 7 হচ্ছে আমাদের রেজাল্ট, ওকে, এটাকে বলা হয় রেজাল্ট। এটা হচ্ছে অপারেন্টস, এই দুটো হচ্ছে অপারেন্টস, আর এটা হচ্ছে অপারেটর। তাহলে এই যে অপারেটর প্লাস, এটা তো একটা অপারেটর, আরেকটা অপারেটর তোমাদেরকে দেখাই, 5 ইজ গ্রেটার দেন 2, এটাও কিন্তু একটা অপারেটর। বাট ডিফারেন্সটা কি জানো, এই যে অপারেটর, এটার একটা নাম আছে, এটাকে বলা হয় লজিক্যাল অপারেটর, লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটর। আর এই যে অপারেটর, এদেরকে বলা হয় ম্যাথমেটিক্যাল অপারেটর। সো অপারেটর অনেক কোয়ালিটির হয়, অ্যারিথমেটিক অপারেটর, লজিক্যাল অপারেটর, ম্যাথমেটিক্যাল অপারেটর, আরো আস্তে আস্তে শিখবো আমরা চ্যাপ্টার 5-এ অপারেটর আরো অনেক কিছু শিখবো। সো আমরা এখান থেকে জাস্ট বেসিক যতটুকু দরকার ততটুকু শিখলাম। এই অপারেটর কি করে, একটা ক্যালকুলেশন করে, বাট এই অপারেটর তো ক্যালকুলেশন করে না, সে জাস্ট একটা লজিক বোঝায় যে 5টা 2-এর থেকে বড়, তো এটার নাম লজিক্যাল অপারেটর। একই রকম ভাবে এখানে যে চিহ্নটা দেখলা, যে প্লাস দিয়ে বৃত্ত, এই চিহ্নটা আসলে কি, এই চিহ্নটা হচ্ছে একটা লজিক্যাল অপারেটর, ওকে। যেমন এটা একটা লজিক্যাল অপারেটর, এটাও একটা লজিক্যাল অপারেটর, ফাইন। এবং এই অপারেটরের নামই হচ্ছে এক্স অর। এখন তুমি যদি বলো 2+5 7, তাহলে যদি আমি লিখি 2+5 তো 7, এটা ঠিক আছে, বাট আমরা যদি এখানে লিখি যে 2 প্লাস মানে 2x অর 5 ইকুয়ালস টু 7, এটা কি কারেক্ট হবে? না স্যার, এটা কারেক্ট হবে না, এটা ভুল। সো 2+5 7 আর 2x অর 5 7 এর দুটো জিনিস এক না, কারণ এটা একটা লজিক্যাল অপারেটর, ওকে। সো এই লজিক্যাল অপারেটরের কারণে এটা একটা স্পেশাল গেট হয়ে গেছে বা বিশেষ গেট হয়ে গেছে, এবং এটা মানুষ তার প্রয়োজনেই তৈরি করছে। হ্যাঁ, সার্কিটগুলো মানুষ তার নিজস্ব যখন ডিভাইস তৈরি করছে তার প্রয়োজনে, দেখা যায় যে যখন যেটা প্রয়োজন হয়েছে এমন সার্কিটটা তারা তৈরি করে নিছে। না, এটা সত্য সারণী দেখো, একই রকম ভাবে আমার ইনপুট এ আর বি, আউটপুট হচ্ছে এক্স অর বি, আর এখানে এন হচ্ছে ইনপুট সংখ্যা, তাহলে ঘর হবে 4টা, অ্যাজ ইউজুয়াল 4টা ঘর আমরা আঁকলাম। প্রথম ঘরে 2টা 0 2টা 1, পরের ঘরে 1টা 0 1টা। এই পর্যন্ত তো সবকিছু ঠিক আছে, বাট সত্যক সারণী যখন আমরা পড়বো, এইখানে আমরা কি লিখবো, মানে এক্স অর বি, এটার ক্ষেত্রে আমরা কি লিখবো, এটা হচ্ছে বিষয়। খেয়াল করো এইখানে এই যে 0 আর 0, এদিকে যোগ তো আমি করতে পারবো না, কারণ এটা তো লজিক্যাল অপারেটর, এটার অপারেশন কেমন হবে এটা তো আমি জানি না। শিখাই দিচ্ছে একটা কথা সারা জীবন মনে রাখবা, এই কথাটা হচ্ছে 1 বিজোড় 1, একটা সূত্র, এটা নতুন একটা সূত্রও পাচ্ছি আমরা, যেহেতু একটা স্পেশাল লজিক গেট, এটা সত্য সারণীটা একটা স্পেশাল ওয়েতে হবে। আমার সাথে সবাই নিজেরা পড়ো, 1 বিজোড় 1, মুখে মুখে বলো 1 বিজোড় 1। মাইক্রোফোন অন না করলেও সমস্যা নেই, বাট তোমার মুখে মুখে বলা জরুরি। বলো 1 বিজোড় 1,
আবার বলো 1 বিজোড় 1। সো কি বলতেছো এবার খেয়াল করো, বলছো 1 বিজোড় সমান 1, এই কথাটা বলছো। এবারে এখানে মিলাও, এখানে কি কোনো 1 আছে? নাই, দুইটাই 0। এখানে 1 আছে, এই ঘর এই রোতে এই সারিতে 1 আছে। কয়টা 1 আছে? একটা। তাহলে 1 বিজোড় 1, বেজোড় সংখ্যক 1 আছে, একটা 1 আছে, বেজোড় সংখ্যক 1 মানে 1। সো আমি আর এটা এখানে না লিখি, ওয়েট, এটা লিখাই আছে, সো আমার লিখার দরকার নাই, আমি জাস্ট বাংলায় লিখবো না, ছোট করে আমি জাস্ট লিখি এটা 1, কারণ কি 1 আছে, রেজাল্ট কি 1। আবার দেখো এখানে কয়টা 1 আছে? এই রোতে দুইটা 1 আছে, সরি একটা 1 আছে। সো একটা 1 মানে কি 1 বিজোড় 1, 1 যদি বিজোড় সংখ্যক রেজাল্ট কি হবে? 1 হবে এখানেও। দেন এখানে কয়টা 1 আছে? এখানে দুইটা 1 আছে। দেখো এর জন্য কিন্তু আমি কিছু বলি নাই, হ্যাঁ, দুইটা 1 থাকলে কি হবে? এই জন্য সূত্র নাই। দুইটা 0 থাকলে এই জন্য কোনো সূত্র বলি নাই, বাকি সব ক্ষেত্রে 0 হবে। সো এই দুইটা ক্ষেত্রে জাস্ট 1 হবে, আর এগুলাতে 0 হবে। মানে 1 যদি হয় বেজোড় সংখ্যক তাহলে রেজাল্ট 1 হবে। মানে 1 যদি হয় 1টা 3টা 5টা 7টা তাহলে রেজাল্ট হবে 1। আর 1 যদি হয় জোড় সংখ্যক তাহলে মানে 2টা 4টা 6টা এগুলো যদি 1 হয় তাহলে রেজাল্ট হবে কি 0। সো এগুলো দরকার নেই, জাস্ট তুমি 1 যদি বেজোড় সংখ্যক পাও তাহলে 1 বসাবা, বাকি সকল ক্ষেত্রে তুমি হচ্ছে বসাবা 0। 1 যদি পাও বেজোড় সংখ্যক রেজাল্ট 1। নাও এবার আমি আসবো এটা সত্য সারণীটা একটু দেখি। দেখো তুমি তো এই সবকিছু আর নর্মাল ভাবে করতে পারো না, নর্মাল যোগের ভাবে করতে পারো না, এটা যেহেতু একটা লজিক্যাল অপারেটর। সো এই লজিক্যাল অপারেটরের একটা সূত্র আছে, মানে এটা একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন আছে। সেই এক্সপ্রেশনটা দেখো, সূত্রটা কি? এ এক্সর বি সমান এ বার বি প্লাস এ বি বার। এটা হচ্ছে আমার সেই সূত্র যেটা হচ্ছে এই লজিক গেটের জন্য ব্যবহার করা হয়েছে। আই রিপিট, এ এক্সর বি যেটা আমাদের লজিক গেট, এই লজিক গেটের জন্য সূত্রটা হচ্ছে এ বার বি প্লাস এ বি বার। এখানে কি হয়েছে খেয়াল করো, এটা আমার লজিক্যাল অপারেটর ছিল, আর এখানে সব গুণের কাজ আছে, যোগের কাজ আছে, মানে সব ম্যাথমেটিক্যাল অপারেটরের কাজ চলে আসছে। সো এটার ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, এটা সূত্রটা একদম মুখস্থ টুটস্থ হওয়া চাই, অনেক অনেক ব্যবহার আছে এই সূত্রের, তাই ভালো করে অবশ্যই মুখস্থ করে ফেলবা সূত্রটাকে। সো এটা গেল আমাদের বিশেষ লজিক গেটের কাজ। সো একটা কাজ আমরা শিখলাম বিশেষ লজিকের এক্সর গেট। আর এক্সর গেট যদি যে পারে সে এক্সনর গেটও পারে, এটা কোনো ব্যাপারই না। কাজ কি হবে বোঝাই যাচ্ছে, কিন্তু এক্সর গেটের সাথে একটা নট গেট যুক্ত হবে। সো এক্স অর গেট তার সাথে এই ভদ্রলোক এসে যুক্ত হয়ে গেছে, নট গেট হয়ে গেছে এক্স নর গেট। তাহলে ইনপুট এ আর বি কে দিলে আউটপুট হবে এক্স আর বি হোল বার, ডেফিনেটলি হোল বারটাই আসবে। সো আমার সত্য সারণী কেমন হবে? এ আর বি হবে, আমরা বলছি হোল বার থাকলে হোল বার ছাড়া একটা ঘর হবে, হোল বার দিয়ে একটা ঘর হবে। সো হোল বার ছাড়া এক্স আর বি, হোল বার দিয়ে এক্স আর বি হোল বার। নাও সো একই রকম ভাবে দুইটা ইনপুট যদি হয় টু দি পাওয়ার এন, এন সংখ্যক টু দি পাওয়ার মানে এটা 4 হবে, 4টা রো হবে, প্রথম ঘরে 2টা 0 2টা 1, তারপর ঘরে একটা 0 একটা 1 বসাইলা। সো এখানে এক্স আর বি আমরা একটু আগে সূত্র শিখছি, 1 বিজোড় 1, 2টা 0 থাকলে 0, একটা 1 আছে 1, এখানেও একটা 1 আছে 1, 2টা 1 আছে এটা 0, এর অপোজিটটা বসাই দিবা। তাহলে এর অপোজিট বসালে কি হবে? 0 এর অপোজিট হবে 1, 1 এর অপোজিট হবে 0, 1 এর অপোজিট 0, 0 এর অপোজিট হবে 1। এখন আবার অনেক বিজ্ঞানী আছেন তারা বলবেন তাহলে স্যার এখানে 1 জোড় 1 বসাইলেই হয়। না স্যার, 1 জোড় 1 বসাইলে হবে, এই দুইটা 1 এর ক্ষেত্রে 1, কিন্তু দুইটা 0 এর ক্ষেত্রে আবার কি বলবা? তাই 1 বিজোড় 1 সূত্রে স্থির থাকবে, এর অপোজিটটা বসাই দিবা, তাইলেই হবে। বেশি কিছু মাথায় দিয়ে গার্বেজ করার দরকার নাই ব্রেন। আচ্ছা, সো এই গেল এটা রিভাইজড ভার্সন। এখন বলতে পারো তাহলে এটার কি কোনো ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন আছে কিনা? অবশ্যই আছে। এটার ম্যাথমেটিক্যাল সূত্র হচ্ছে এক্স আর বি হোল বার সমান এ বি প্লাস এ বার বি বার। এবং এটা যে সমান, এটা আমরা সামনে সরল শিখবো, তখন আর কি এই সমানগুলা কিভাবে হয়েছে সেগুলো আমরা দেখবো। আপাতত হচ্ছে মেইন কাজ সূত্র মুখস্থ করা, মানে এই সূত্রটা দিয়ে বহু বহু ম্যাথ আসছে স্যার। তাই তোমার কাজ হবে সূত্রটাকে ভালো করে মুখস্থ করে ফেলা। দুইটা সূত্র খুবই সিম্পল। আগের সূত্রটা যদি খেয়াল করে দেখো, আচ্ছা আগের সূত্র আর যাওয়ার দরকার নেই, এই সূত্রই দেখাই। এই সূত্র হচ্ছে হোল বার যখন আছে এবার বি বার পাশাপাশি বসাই দিছো, আর আগের সূত্র কি ছিল? এবার বি প্লাস এ বি বার, মানে এর উপরে একবার বার, পরেরটার ক্ষেত্রে বি এর উপরে একটা বার ছিল। আর এই সূত্রের ক্ষেত্রে আছে কি এবার বি বার একসাথে। বাট আমি একটা বিষয় তোমাদেরকে রিমাইন্ড করা দিচ্ছি, এই ভুলটা জানি করবা তাই রিমাইন্ড করে দিচ্ছি। এবার বি বার ইজ নট ইকুয়ালস টু এ বি হোল বার, দুইটা জিনিস সেম না। সো ভুলেও দুইটাকে মিলায় ফেলো না কখনো, হ্যাঁ, এখানে গ্যাপ কিন্তু রাখতেই হবে।
সো এক্স আর বি হোল বার সমান এ বি প্লাস এ বার বি বার। সো এটা গেল আমাদের এক্স নর গেট। তাহলে বিশেষ লজিক গেটও কিন্তু আমাদের শেষ। এখন 3টা ইনপুট হলে দেখতে কেমন হবে, আমি একটা করাই দিব, বাকিগুলো এসডব্লিউ দিব, তাই একটা করাই দিচ্ছি। একটা এক্স অর গেটে যদি আমি 3টে ইনপুট দিই এ বি সি, তাহলে রেজাল্ট আসে এ এক্স অর বি এক্স অর সি। তাহলে এটার জন্য সত্যক সারণী কেমন হবে দেখো, আমার এ বি সি 3টার জন্য 3টা কলাম, এ এক্স অর বি এক্স অর সি এর জন্য একটা কলাম, এবং ইনপুট এ বি সি এক্স অর বি এক্স অর সি। নাও টু টু দি পাওয়ার এন, এন যেহেতু ইনপুট সংখ্যা, এন এর মান কত হবে 3, এন কিউব, ঘর হবে কয়টা 8টা, 8টা রো এঁকে ফেলি আমরা, 8টা রো আমরা আঁকলাম। এখন যেহেতু 8টা রো, নিয়ম কি ছিল, অর্ধেক 0 অর্ধেক 1, তাহলে 4টা 0, 8টার অর্ধেক এর ঘরে 4টা 0 হইলো, 4টা 1, অর্ধেক সংখ্যক 0 দিছি, অর্ধেক 1 দিছি। এর অর্ধেক কি আবার বি এর ঘরে যাবে, এখানে 4টা করে নিচ্ছে, তাহলে এখানে কি 2টা করে, 2টা 0 2টা 1, আবার 2টা 0 2টা 1, মানে 2টা করে এখানে আঁকাবা, বারবার লাগলে বারবারই দিবা। সি এর ঘরে হবে আবার বি এর অর্ধেক, বি এর ঘরে 2টা করে নিছিলা, তাহলে এখানে কি হওয়া উচিত, একটা 0 একটা 1, হ্যাঁ একটা 0 একটা 1, একটা 0 একটা 1, আমরা এইভাবে বসায় ফেলবো, দ্যাটস ইট। এখন নর্মাল কি, এটা এক বিজোড় এক সূত্রে ফেলো, 0 0 0 কি হবে, 0ই হবে। এই ঘরে কয়টা এক আছে, একটা এক আছে, রেজাল্ট কি হবে 1। এই ঘরে কয়টা এক, এই রোতে একটা এক আছে, রেজাল্ট 1। এই রোতে কি 2টা এক, 2টা এক হলে তো আমার কোনো কাজ নাই, 0। এই ঘরে কি একটা এক আছে এই রোতে, সো রেজাল্ট কি হবে 1। এই রোতে কয়টা এক, 2টা এক আছে, 2টা এক থাকলে কি হবে 0। এর রোতে কয়টা এক, 2টা এক, এটাও কি 0। এর রোতে কয়টা এক, 3টা এক, দেখো কি বলছিলাম, বেজোড় সংখ্যক 1, 1 3 5 7, মানে এক যদি থাকে 1টা 3টা 5টা 7টা, রেজাল্ট হবে 1। তো 3টা এক আছে, রেজাল্ট হয়েছে 1। ওকে, সো এগুলো আমাদের 3টা ইনপুট ব্যবহার করে এক্স অর গেট। নাও আমি একটু পুরো ক্লাসটাকে রিক্যাপ করাই দিচ্ছি। আমাদের ক্লাসিফিকেশনটা এরকম ছিল, লজিক গেটের 2টা প্রকার, মৌলিক লজিক গেট আর যৌগিক লজিক গেট। মৌলিক যৌগিকের 2টা ছিল, সার্বজনীন আর বিশেষ। অ্যান্ড অর নট 3টা হচ্ছে মৌলিক লজিক গেট, যেগুলো আমরা চিনছি, অ্যান্ড গেট গুণ করে, অর গেট যোগ, নট গেট বিপরীত। যৌগিকের মধ্যে যে 2টা সার্বজনীন, ন্যান্ড আর নর। বিশেষের মধ্যে ছিল এক্স অর এক্স নর। কাজগুলো একটু রিমাইন্ড করে আসি। অ্যান্ড অর নটের মধ্যে অ্যান্ড গেটের কাজ ছিল গুণ, এ বি কে পাঠালে এন টু বি হইতো। অর গেটের কাজ ছিল যোগ, সো এ আর বি কে পাঠালে এ প্লাস বি হইতো। নট গেটের কাজ ছিল বিপরীত করা, দ্যাট মিনস এ বি কে এ কে পাঠালে এ বার আসবে। যেগুলো যৌগিকের মধ্যে সার্বজনীন গেট ছিল, সেটা যে 2 প্রকার, ন্যান্ড আর নর, তাদের গেট ছিল এমন, এ বি কে পাঠাইলে এক্স অর বি হোল বার, সরি এ বি হোল বার আসবে, গুণ করে গুণের বিপরীত করছে, সো হোল বারই আসার কথা। দেন নর গেটের ক্ষেত্রে কি করবে, যোগের বিপরীত, মানে আগে যোগ করবে তারপরে তার বিপরীত করবে, তাহলে এ বি কে পাঠাইলে যোগ করলো এ প্লাস বি, নট গেটের কারণে হোল বার। দেন এক্স অর আর এক্স নর গেটের ক্ষেত্রে খেয়াল করো, এ আর বি কে যদি পাঠায় আসবে এ এক্স অর বি, কজ এখানে একটা এক্সক্লুসিভ অর। দেন এক্স নর গেটের কাজ হবে, এ আর বি কে যদি পাঠায় আসবে এক্স অর বি হোল বার। সো এই গেল টোটাল বিষয়াদি। এই টোটাল চ্যাপ্টার থেকে কারো কোনো প্রশ্ন আছে কিনা, থাকলে আমাকে জিজ্ঞেস করো। আচ্ছা, সো এই ক্লাসটা মেইনলি পুরো কোর অ্যান্ড একটা ফাউন্ডেশন টোটাল চ্যাপ্টারের, তাই তোমাকে অবশ্যই চ্যাপ্টারটাকে খুব ভালো করে পড়তে হবে এবং খুব ইন্টারেস্টিং। বাট ক্লাস মিস দিও না, আর যাই করো এই ভুল করবে না, ক্লাস মিস দিবে না। তোমাদের হোমওয়ার্ক থাকবে এই জিনিসটা, 3টি ইনপুট ব্যবহার করে লজিক চিত্র ও সত্যক সারণী অঙ্কন করো, যেখানে আমরা শুধু এক্স অরেরটা আমি করে দিছি তোমাদেরকে, এখানে এক্স অর করা আছে, বাট এই অ্যান্ড গেটের, অর গেটের, ন্যান্ড নর এক্স নর, এই 3টা, এই সবগুলো গেটের ক্ষেত্রে 3টে ইনপুট দিয়ে লজিক চিত্র আঁকবা, সত্যক সারণী আঁকবা, একে সবাই আমাকে সাবমিট করবা, ঠিক আছে? আমি এটা দেখবো, পিডিএফ করে আমাকে সাবমিট করে দিবা, এইচডব্লিউটা দেখবো। আচ্ছা, আর আমাকে মোটামুটি এই পর্যন্তই হচ্ছে আজকের ক্লাস। এই চ্যাপ্টার মোটামুটি আমাদের বেসিক যে লেকচার 1 কমপ্লিট। সো আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আগামী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।